PUC and PBR 322 সিলেকশন দিয়ে আনসার করবে। PUC PBR 322 কমপ্লিট হয়েছিল সিলেকশন প্রসেস। হ্যাঁ স্যার। তো ব্যাকটেরিওফেজ স্টার্ট হবে। Bacteriophage as a cloning vector. Bacteriophage as a cloning vector. তো ব্যাকটেরিওফেজ মানে হচ্ছে যেটা ব্যাকটেরিয়াল ভাইরাস, তাই না? অলরেডি আমরা স্ট্রাকচার জানি, ভেরি সিম্পল স্ট্রাকচার। হেড অ্যান্ড টেল থাকে, প্রোটিন থাকে, ডিএনএ থাকে, এন্ড ডিএনএ এর মধ্যে জিন থাকে যেখান থেকে ওরা রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন করে নিজের বডি স্ট্রাকচার মেনটেন করার জন্য বা প্রোডাকশনের জন্য। এন্ড ব্যাকটেরিওফেজ ব্যাকটেরিয়াল ভাইরাস, সো ইনফেক্ট করবে ব্যাকটেরিয়াকে। E. coli infected হয়, yes infected হয় by means of bacteriophage. Variety types of bacteriophage available, but cloning vector এর সিলেকশন প্রসেসে মানে ক্লোনিং ভেক্টর পারপাসে আমরা only two bacteriophage are used. One is lambda variety. স্যার ভিডিও কোয়ালিটি একটু হেভি আসছে। সবার কি সেম ইস্যু? আমার তো স্যার ঠিকই আসছে। হ্যাঁ স্যার ঠিক আসছে। তো কন্টিনিউ করব। ভ্যারাইটি টাইপস অফ ব্যাকটেরিওফেজ present, but as a cloning vector, we are selecting only lambda bacteriophage. Two bacteriophage are important for cloning vector: lambda bacteriophage and filamentous bacteriophage, that is M13 filamentous bacteriophage. These two bacteriophage bacterial virus important candidate for the cloning vector. ঠিক আছে? Other bacteriophage also available but not suited. So আমরা one by one যাব। Lambda bacteriophage based cloning vector. Lambda bacteriophage based cloning vector. Lambda bacteriophage based cloning vector. Lambda bacteriophage is important as a cloning vector. Several advantages are there, and two most important advantage to choose lambda as a cloning vector. Number one, two most important advantage to choose cloning vector as a lambda. Number one, gene clustering. And number two important advantage is the presence of cos site. One by one discuss করি। First point, the biggest advantage to choose lambda as a cloning vector, gene clustering. ওয়ার্ডটা একটু চেক করো, কারোর মাথায় কিছু আসছে?
জিন ক্লাস্টারিং মিন্স কেউ কিছু রেসপন্স করবে অ্যাবাউট জিন ক্লাস্টারিং? জিনগুলোকে একসাথে আনা হচ্ছে। আনা হচ্ছে না, অলরেডি প্রেজেন্ট থাকে। তো জিন ক্লাস্টারিং এর অ্যাডভান্টেজটা কি? It is advantage. This property of lambda phage show advantage as a cloning vector. Why? হ্যাঁ, জিন ক্লাস্টারিং অনেক মিনিং তো ধরনের সেম। যদি জিন প্রেজেন্ট থাকে তাহলে তো সেটা মানে অ্যাডভান্টেজিয়াস হবেই, আমাদের যেটা দরকার সেটা আমরা ওখান থেকে পেয়ে যাব। সে কি কথা, তুমি ক্লোনিং ভেক্টর ইউজ করবে ল্যামডা ফেজ কে, ওখান থেকে জিন কালেক্ট করবে কি করে? তোমাকে তো জিন আদার সাইড থেকে নিতে হবে, যেটা তোমার জিন অফ ইন্টারেস্ট অর টার্গেট সিকোয়েন্স অর টার্গেট জিন। এবার সেটা তুমি ক্লোনিং ভেক্টর হিসাবে ব্যাকটেরিওফেজকে চুজ করছো, and ব্যাকটেরিওফেজের মধ্যে ইনসার্ট করে লাইগেট করে এবার তুমি ওটাকে আদার সুটেবল সেলের মধ্যে পাঠাবে। তো ওখান থেকে জিন চুজ করবো কেন? ক্লোনিং ভেক্টরের কথাটা ভুলেই গেছিলাম, সরি। হুম, তো ক্লোনিং ভেক্টর তো দেখো, একটা ডায়াগ্রাম দেখাই, তোমরা নিজেরা বলবে যে অ্যাডভান্টেজ আছে কি নেই। ওকে, দুটো টাইপ অফ ডিএনএ, একটা ডিএনএ এর মধ্যে এসেনশিয়াল জিন ক্লাস্টারিং, নন এসেনশিয়াল জিন। আচ্ছা, নন এসেনশিয়াল জিন গুলোকে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি সুবিধা করার জন্য। ব্লু মার্কিং করছি, ঠিক আছে? ব্লু মার্কিং হচ্ছে এসেনশিয়াল জিনস, মানে এগুলো 100% needed for the lambda phase survival, and they are present as a cluster, one by one. And black portion is the non-essential, not so much is necessary for lambda survival. Extra age, extra advantage provide করে, not essential genes। তো একটা জায়গা দেখাচ্ছি আমি ক্লাস্টারিং, আর একটা জায়গা দেখাবো ডিসপার্সড। অ্যাডভান্টেজ কোনটা অ্যাজ আ ক্লোনিং ভেক্টর? and advantage why? আনসারটা কি পাচ্ছ? বলো। অ্যাডভান্টেজ কি বুঝতে পারছো জিন ক্লাস্টারিং এ? আমরা যদি টার্গেট জিনকে ইনসার্ট করতে চাই উইদিন দ্য ল্যামডা ফেজ, ল্যামডা ব্যাকটেরিয়া ফেজ, আমাদের নন এসেনশিয়াল জিন কিছু ডিলিট করতে হবে, ইয়েস অর নো? আমাদের যদি জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করতে চাই, কারণ প্রত্যেকটা ব্যাকটেরিয়া ফেজের ক্যাপসিড যেটা আছে, মানে হেড পোর্শন, একটা লিমিটেড কোয়ান্টিটি অফ অ্যামাউন্ট ডিএনএ কে আপটেক করতে পারবে, ইনটেক করতে পারবে, এর বেশি তো আমি যত খুশি দিতে পারবো না। ওটা তো হেড, একটা হেডের তো একটা পার্টিকুলার সাইজ অফ দ্য ডিএনএ কে মেনটেন করে। তো কিছু তো পোর্শন আমাদের ডিলিট করতে হয়। তো ডিলিট যদি করতে হয়, এবার কোনটায় সুবিধা, ক্লাস্টারিং এ না ডিসপার্স কন্ডিশনে? যেটাই ক্লাস্টার করে থাকবে। ক্লাস্টারিং। সুবিধাটা কোথায়? আমরা ক্লাস্টার শুদ্ধ বের করে দিতে পারবো। দেখো ফার্স্টটার প্রবলেম, সুবিধাটা কি, আমরা যদি চাই নন এসেনশিয়াল জিনকে আরামসে কেটে বের করে দিতে পারবো উইদাউট অ্যাফেক্টিং এনি এসেনশিয়াল জিন। ক্যান ইউ ভিজুয়ালাইজ দ্যাট? এটাকে কেটে পুরো বার করে দেবো, কোনো প্রবলেম হবে ব্যাকটেরিওফেজের সার্ভাইভালে? নো। বাট এখান থেকে তুমি কি করে বার করবে বল, পারবে নন এসেনশিয়াল জিনকে বার করতে? এ তো ডিসপার্স হয়ে আছে, এসেনশিয়ালের সাথে মিক্স হয়ে আছে, পারা যাবে? ভেরি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। সো জিন ক্লাস্টারিং একটা বিগেস্ট অ্যাডভান্টেজ প্রোভাইড করে ব্যাকটেরিওফেজে অ্যাজ আ ক্লোনিং ভেক্টর, বিকজ যেটা হয় ব্যাকটেরিয়া ল্যামডা ব্যাকটেরিয়া স্পেশাল, এদের জিনগুলো এক জায়গায় ক্লাস্টার থাকে,
এবং সেখানে এসেনশিয়াল জিনেরও ক্লাস্টার থাকে, নন এসেনশিয়াল জিনেরও ক্লাস্টার থাকে। তো আমাকে যদি ডিলিট করতে হয় সাম পোর্শন অফ দ্য জিন, তাহলে আমাদের ভেরি ইজি হয়ে যাবে, তার মানে ম্যানিপুলেট করা ভেরি ইজি। জিন অ্যাডিশন, জিন ডিলিশন অ্যান্ড ক্লাস্টারিং যে এফেক্টটা দিচ্ছে দ্যাট ইজ ভেরি ইজি। সো দ্যাটস ওয়াই উই আর চুজিং ল্যামডা ব্যাকটেরিওফেজ ওভার আদার ব্যাকটেরিওফেজ বিকজ অফ দিস ফিচার, জিন ক্লাস্টারিং। সেকেন্ড পয়েন্টে আসি, প্রেজেন্স অফ কস সাইট। ওকে, কস সাইট কি এটা একটু বলতে হবে। কস সাইট হচ্ছে ল্যামডা পেজে 5 প্রাইম এন্ডে একটা এক্সটেন্ডেড পার্ট থাকে। এটা তো ব্যাকটেরিওফেজের ডিএনএ, দ্যাট ইজ দ্য ব্ল্যাক কালার, and one some 12 to 14 nucleotide extended parts থাকে। 12 to 14 nucleotide extended part আছে, যেটা আমি ব্লু কালারে দেখিয়েছি extended part, and this extended part is complementary each other, মানে এখানে যা সিকোয়েন্স থাকবে, এখানে যা সিকোয়েন্স থাকবে that is complementary। কমপ্লিমেন্টারি, তো কমপ্লিমেন্টারি হলে যেটা হবে সেটা হচ্ছে আফটার ইনকর্পোরেশন দ্য phage DNA could be ligated and produce circular DNA, produce circular DNA। তো লাইক প্লাজমিড যেমন সার্কুলার ডিএনএটা, লাইক দ্যাট আমাদের ব্যাকটেরিওফেজ ল্যামডা, তোমার ইনিশিয়ালি ব্যাকটেরিওফেজ হেডে লিনিয়ার থাকে, বাট আফটার এন্টারিং, অ্যাজ সুন অ্যাজ এন্টার ইনটু দ্য ব্যাকটেরিয়াল সেল হোস্ট, ইট কমপ্লিটলি ফর্ম সার্কুলার। তো সার্কুলার ডিএনএ এর একটা সুবিধা আছে, আরামসে আমরা ব্যাকটেরিয়া টার্গেট ডিএনএ কে ঢুকিয়ে দিতে পারি, যেমন আমরা প্লাজমিডে দেখিয়েছিলাম, সেটা পিবিআর হোক কি পিইউসি হোক। তো সেকেন্ড অ্যাডভান্টেজ প্রোভাইড করছে হচ্ছে কস সাইটের প্রেজেন্স। কস সাইট থাকলে যেটা হয়, ব্যাকটেরিয়াল সেলের হোস্টেজ সেলের মধ্যে এন্টার করার পর ও সার্কুলারে কনভার্ট করে, সার্কুলার ডিএনএ মলিকিউল ম্যানিপুলেট করা ইজি। বলো। বুঝতে পেরেছি স্যার। তার মানে অ্যাজ আ প্লাজমিডের মতো বিহেভ করা স্টার্ট করবে। ওকে, অ্যাডভান্টেজ যেমন আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। lambda phage advantage provide করছে for cloning vector, as well as it contain also disadvantages। disadvantage number 1, সাইজ লিমিটেশন, যেটা আমি ফার্স্টেই বলার চেষ্টা করছিলাম তোমাদের, সাইজ লিমিটেশন। সাইজ লিমিটেশন মানে কি, অলরেডি আমি বলছিলাম ব্যাকটেরিওফেজে ল্যামডার একটা হেড পোর্শন থাকে, এন্ড হেড পোর্শন যখন ডিএনএ প্যাকেজ করে একটা সার্টেন অ্যামাউন্ট, সার্টেন লেন্থ অফ দ্য ডিএনএ কে প্যাকেজ করতে পারবে। মানে আমি চাইলে ওইখানে আমি যত খুশি অ্যামাউন্ট অফ ডিএনএ কে, ফরেন ডিএনএ এর অ্যামাউন্ট আমি খুব বড় নিতে পারবো না, ঠিক আছে। তো সাইজ লিমিটেশন মানে এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট, জিওআই, জিন অফ ইন্টারেস্টের সাইজ লিমিটেশন। ব্যাপারটা কি আর একটু ডিটেলসে বলি। আমরা যদি একটু ভালো করে চেক করি ব্যাকটেরিওফেজ ল্যামডার ডিএনএ এর সাইজ হচ্ছে 49 কিলোবেস পেয়ার। এটা আমরা যখন ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে ম্যাথমেটিক্স করাচ্ছিলাম তখন বলে দিয়েছিলাম যে 49 কিলোবেস পেয়ার মতো সাইজ হয় ল্যামডা ব্যাকটেরিওফেজের, and the capsid head can accommodate 52 কিলোবেস পেয়ার ডিএনএ। ঠিক আছে, তো কি বললাম, তো itself lambda DNA size 49 kilobase pair kb, but capsid head can accommodate 52, that is the highest point, এর ওপরে ডিএনএ অ্যাকোমোডেট হবে না ব্যাকটেরিওফেজের ল্যামডা হেডে। ঠিক আছে, তাহলে আমাদের জিন অফ ইন্টারেস্টের সাইজ কত কেবি পাচ্ছি,
জিন অফ ইন্টারেস্টের সাইজ কত কেবি আমরা এন্টার করাতে পারবো ল্যামডা ডিএন এর মধ্যে উইদাউট এনি ডিলিশন? ওই হ্যাঁ, 2-3 কেবির মতো। 3 কেবি। হাইয়েস্ট লিমিটেশন হচ্ছে 49 কেবি। তো ওর ইটসেলফ ডিএনএ সাইজ আমি যদি আমার জিন অফ ইন্টারেস্ট ঢোকাই, দ্যাট কুড বি লেস দেন, শুড বি লেস দেন 3 কিলোবাস পেয়ার। কারণ 52 ওপরে নিয়ে গেলে ও আর প্যাকেজ করবে না। পয়েন্টটা কি বুঝতে পারছো? হ্যাঁ পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? তাহলে 3 কেবি একটা সাইজ মানে খুবই একটা ছোট সাইজ। তো আমার জিন অফ ইন্টারেস্ট যদি আমি প্রোক্যারিওটিকেও ধরি, 3 কেবির জিন খুব কমই আছে, ঠিক আছে? অনেক লার্জ জিন থাকে, আর ইউক্যারিওটিক তো ছেড়েই দাও, অনেক বড় বড় জিন থাকে যেগুলো হিউজ সাইজের, যেটা আমার জিন অফ ইন্টারেস্ট। তো জিন অফ ইন্টারেস্ট 3 কেবির একটা সাইজ আমরা অ্যাকচুয়ালি নিতে পারবো ল্যামডা ফেজে অ্যাজ আ ব্যাকটেরিওফেজ ক্লোনিং ভেক্টর ইউজ করলে। তো সেটা একটা বড় লিমিটেশন, কারণ জিন অফ ইন্টারেস্টের সাইজ বেশ সাইজে লেন্দি হয়, ঠিক আছে? তো দ্যাটস দ্য প্রবলেম, অ্যান্ড এটাকে আমরা ওভারকামও করবো। প্রবলেম যখন আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে, অবভিয়াসলি থাকবে, বাট অ্যাডভান্টেজও দিচ্ছে, প্লাজমিডের মতো মানে বিহেভ করছে, সেটা একটা বড় অ্যাডভান্টেজ। তো আমাকে কোনো না কোনো ভাবে ডিসঅ্যাডভান্টেজেস গুলোকে ওভারকাম করতে হবে। তো ফার্স্ট একটা তো সাইজ লিমিটেশন গেল। সেকেন্ড যেটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে ডিসঅ্যাডভান্টেজ, দ্যাট ইজ লার্জ সাইজ। লার্জ সাইজ ডিএনএ যেটার মেনটেনেন্স ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ল্যামডা ডিএনএ এই কারণে এত বড় ডিএনএ কে এক্সট্রাক্ট করতে গিয়েই ব্রেক ডাউন হয়ে যায়। উইদাউট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসই যে কোনো র্যান্ডম পজিশন থেকে ব্রেক করে যেতে পারে, বিকজ অফ লার্জ সাইজ অফ দ্য ডিএনএ, and that extraction process, isolation process, purification process is very very delicate. তো একটা বড় প্রবলেমে আসছে, কারণ আমরা যখন প্লাজমিড ডিএনএ ইউজ করেছি, সেটা পিইউসি বলো আর পিবিআর বলো, কত কেবি ছিল সাইজ? পিবিআর পিইউসি কি হলো? পিইউসি তো ওই 2.7 ওই কেবি তিন চার কেবির মধ্যেই ছিল, টোটাল সাইজটা 3-4 কেবির মধ্যেই ছিল। আর এটা সাইজ দেখো 49 কেবি। তো আমরা ক্লোনিং ভেক্টরে সুটেবল ফিচার্স এর আন্ডারে কি বলেছিলাম? ক্লোনিং ভেক্টর সুটেবল ফিচার্স এর মনে বলেছিলাম ক্লিয়ারলি স্মল সাইজ ইজ নিডেড, বিকজ স্মল সাইজ very easy to manipulate, very easy to handle, and isolation. So large size of the DNA also create problem in lambda bacteriophage. So দুটো প্রবলেম অ্যারাইজ করেছে, বলো। আচ্ছা, লার্জ সাইজ ডিএনএ আরো একটা ইস্যু আছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে পিউরিফিকেশন আইসোলেশন। যদিও এটা তুমি করে নিতে পারবে, মানে ডেলিকেটলি হ্যান্ডেল করলে হয়ে যাবে। আরো একটা ইস্যু পিউরিফিকেশন, যেটা আমি ম্যাথামেটিক্স এর থ্রুতে দেখিয়েছিলাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে, দ্যাট ইজ ইউনিক রেস্ট্রিকশন সাইট অ্যাবসেন্স। সাইট অ্যাবসেন্ট, যেহেতু লার্জ সাইজ, তাহলে থিওরিটিক্যালি যদি আমরা দেখি, ওই যেটা রুল আমরা রেখেছিলাম 4 টু দি পাওয়ার n, সেখানে যদি আমি 6 বেস পেয়ার কাটিং রাখি, দ্যাট ইজ 4 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে ওখানে আমরা 8 থেকে 10টা ফ্র্যাগমেন্ট তৈরি হবে। তো ল্যামডা পেজকে তুমি যে কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটো না কেন, ইউনিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট পাবে না বললেই চলে, বিকজ যেহেতু লার্জ সাইজ, দ্যাট জি ডবল এ পিটিসি মানে ইকো আর ওয়ান এ যদি আমি কাট সাইড রাখি, ইকো আর ওয়ান এ জি ডবল এ পিটিসি, এই কাটিং সাইডটা কিন্তু টার্গেট সাইডটা কিন্তু মাল্টিপল টাইমে অ্যাভেলেবেল থাকবে। তো ইউনিক রেস্ট্রিকশন সাইটের একটা অ্যাবসেন্ট হওয়ার চান্স থেকে যাচ্ছে লার্জ সাইজ অফ দ্য ডিএনএ এর জন্য, যেটা একটা আরো একটা বড় পোটেনশিয়াল প্রবলেম অ্যাজ আ ক্লোনিং ভেক্টর। ফার্স্ট একটা তবুও ওভারকাম করা যায় বাই ডেলিকেট হ্যান্ডেল করলে, বাট সেকেন্ড প্রবলেমটা তো মেজর প্রবলেম লার্জ সাইজের জন্য, ইউনিক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট অ্যাবসেন্স। বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো প্রবলেম দুটোকে আমরা ওভারকাম করব,
ফার্স্ট প্রবলেম ছিল হচ্ছে সাইজ ইস্যু, মানে জিন অফ ইন্টারেস্টের সাইজ 3 KB মধ্যে রাখতে হচ্ছে, বাট আমরা এটাকে বাড়াতে পারবো কিনা, দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। আর বাড়াতে হবেই যদি অ্যাজ আ ক্লোনিং ভেক্টর ইউজ করতে হয়, বিকজ জিনের সাইজ 3 KB উপরে ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, তো প্রবলেম টু বি সলভ। Problem to be solved. First problem that is must be solved, that is size issue. Size limitation problem. Size limitation problem. তো সাইজ লিমিটেশন প্রবলেমকে আমরা ইজিলি ওভারকাম করতে পারি বিকজ অফ অ্যাডভান্টেজ নাম্বার 1, ক্লাস্টারিং, জিন ক্লাস্টারিং এর জন্য। তো আমরা কি করব, নন এসেনশিয়াল জিনকে আমরা ডিলিট করে দেবো অ্যান্ড আমাদের সাইজটা বেড়ে যাবে। নন এসেনশিয়াল জিন অনেকটা পোর্শন পড়ে রয়েছে, তো নন এসেনশিয়াল জিনকে যদি আমি ডিলিট করি, তো আমার টার্গেট সিকোয়েন্সে মানে জিন অফ ইন্টারেস্টেড ইনসার্ট সাইজ ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, তো সাইজ লিমিটেশনের প্রবলেমকে আমরা ওভারকাম করব বাই deletion of large segment of non-essential genes, and that could be possible in lambda bacteriophage because of the clustering, gene clustering. Okay, তো এবার কোশ্চেন হচ্ছে কোন জায়গাগুলোকে নন এসেনশিয়াল জিনস হিসাবে ক্যালকুলেট করা হয়। দেখো, ল্যামডা ব্যাকটেরিওফেজ এটা ভাইরোলজিতে দেখবে তোমাদের সিলেবাসে আছে ইন ডিটেলসে, লাইটিক লাইসোজেনিক সাইকেল। তার মানে ল্যামডা ব্যাকটেরিওফেজের দুটো প্রসেসই অ্যাভেলেবেল, লাইটিক সাইকেল অ্যান্ড লাইসোজেনিক সাইকেল। Lytic cycle and lysogenic cycle. Lytic cycle, lysogenic cycle এর জন্য রেসপেক্টিভ জিন অ্যাভেলেবেল থাকে। পার্টিকুলার জিনস লাইটিক সাইকেলের জন্য অ্যাভেলেবেল অ্যান্ড পার্টিকুলার জিনস দ্যাট অ্যাভেলেবেল ফর লাইসোজেনিক জিন, মানে লাইসোজেনিক সাইকেল। সো লাইটিক লাইসোজেনিক যে একটা জিনের থ্রুতেই হয় এরকম কিন্তু নয়। ঠিক আছে, লাইটিক সাইকেলের জন্য করেসপন্ডিং জিন থাকবে, যখন ওই জিনগুলো অন হবে তখন লাইটিক সাইকেল অন হবে, লাইসোজেনিক অফ হয়ে যাবে, মানে লাইসোজেনিক করেসপন্ডিং জিনগুলো অফ হয়ে যাবে। তো এই ব্যাপারটা চলে, সুইচ অন সুইচ অফ মেকানিজম। যখন যেটা দরকার ল্যামডা ব্যাকটেরিয়াতে সেগুলো করে। যদি লাইটিক সাইকেল দরকার হয়, কোনো ইন্ডাকশন আছে, তো লাইটিক অন করে দেয়। আর যখন তোমার দরকার নেই তখন ও লাইসোজেনিককে অন করে লাইটিককে অফ করে দেয়। তো বেসিক এই জিনিসটা চলে। এবার কিভাবে চলে এটা ডিটেল মেকানিজম তো পড়তে হবে, এন্ড ভেরি কমপ্লিকেটেড মেকানিজম আর কি। তো যাই হোক, সেটা আমরা আসবো পরে। তো লাইটিক সাইকেলের করেসপন্ডিং জিন available as well as lysogenic cycle corresponding gene present. তো আমার কোন জায়গাটা এখানে নন এসেনশিয়াল, লাইটিক সাইকেল জিন অর লাইসোজেনিক সাইকেল জিন? কেউ মেনশন করতে পারবে? লাইসোজেনিক সাইকেল। কোন জায়গাটা নন এসেনশিয়াল ফর ব্যাকটেরিওফেজ as a cloning vector, লাইসোজেনিক সাইকেল জিনস অর লাইটিক সাইকেল জিনস? আর কেউ রেডি করো, হোয়াই এর আনসার করবে, কেন লাইসোজেনিক জিনস অ্যাভেলেবল মানে এসেনশিয়াল নয়, নন এসেনশিয়াল ক্যাটাগরিতে ফেলছো। Why lysogenic genes are non-essential as a cloning vector? কারণ লাইসোজেনিক বলছি। সাইকেলে যদি ভাইরাস এন্টার করে তাহলে সে তো মানে হুইসের মধ্যে অনেকটা সময় ধরে থাকবে। এবার আচ্ছা, যত বেশি সময় ধরে থাকবে তত বেশি সময় তো আমার যে ক্লোনিং ভেক্টরটা দিচ্ছিল সেটা ক্লোন করবে না, তত নাম্বার বাড়বে না। তাহলে আমার লাইসোজেনিক সাইকেল দেখে কি লাভটা হবে? লাইটিক সাইকেলে থাকলে উল্টো দিকে ও হোস্টকে এফেক্ট করবে, করে হুম, সাইজ মানে
নাম্বারে বাড়াবে, হুম, ফাটিয়ে বেরিয়ে যাবে, আবার নতুন একটা হোস্টেলকে অ্যাফেক্ট করবে, আরো নাম্বার বাড়াবে। আচ্ছা সেক্ষেত্রে আমার ডিজায়ার্ড জিনগুলো বেশি বেশি করে তৈরি হবে। আচ্ছা। আর কেউ কিছু বলবে, অ্যাড করবে বা ঠিক আছে কিনা বলবে? আর কেউ কেউ ট্রাই করছিল, আর একজন কেউ ট্রাই করছিল, বলো। আর কেউ ট্রাই করবে? স্যার আমি জিজ্ঞেস করছিলাম যে কোন হ্যাঁ, সাইকেলটাতে সেই জিনগুলো মানে মানে অ্যাডভান্টেজিয়াস কন্ডিশন না পেলে আর কি যায় না আর কি, নিজেরা কাজ করতে পারে না, কোন সাইকেলটাতে ওইটা ছিল? ব্যাকটেরিওফেজ দুটো সাইকেলই করতে পারে। এবার ওর অ্যাজ পার নিড ওটাকে অন করবে। যদি ওর দরকার মনে করে লাইটিক সাইকেল অন করা, তো লাইটিক সাইকেল অন করবে। আর যদি দরকার না মনে করে তখন ও লাইসোজেনিক স্টেটে চুপচাপ বসে থাকবে অ্যান্ড ওয়েট করবে, ঠিক আছে, কখন লাইটিক সাইকেল করবে। তো লাইসোজেনিক স্টেটই ও করার চেষ্টা করে। বাই ডিফল্ট লাইসোজেনিক সাইকেলই ওর হচ্ছে মেন ডিফল্ট মেথড। বাট কোনো কিছু যদি এক্সট্রাজেনাস ইন্ডাকশন আছে তখন ও লাইটিক সাইকেল অন করে দেয়। তো ওর কাছে দুটো অপশনই অ্যাভেলেবেল, বাট ওর ডিফল্ট মোডটা হচ্ছে লাইসোজেনিক। বুঝতে পেরেছো? তাহলে আচ্ছা আমরা কোনটাকে অফ করার চেষ্টা করব? আমি যদি অ্যাজ আ ক্লোনিং ভেক্টর যেটা বলার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কারেক্ট, যে আমি যদি অ্যাজ আ ক্লোনিং ভেক্টর পারপাসে দেখি, ক্লোনিং ভেক্টরের মেন পারপাস হচ্ছে টু ক্লোন মাই জিন অফ ইন্টারেস্ট মোর অ্যান্ড মোর। তো আমার লাইসোজেনিক জিন রেখে আমি লাভটা কি করব? লাইসোজেনিক জিন তো অ্যাজ আ স্টেট অফ কি বলবো, ওই ডরম্যান্সি আর কি, স্টেট অফ ডরম্যান্সি বা ওই জায়গায় যেখানে তোমার কোনো রকম ভাবে কোনো ক্লোন হবে না, জাস্ট এন্টার করে যাবে ব্যাকটেরিয়াল সেলে ক্রোমোজোমের মধ্যে অ্যান্ড ওয়েট করবে চুপচাপ। তো কোনোভাবেই লাভ নেই লাইসোজেনিক সাইকেলে। তো এই জায়গায় অ্যাজ আ ক্লোনিং ভেক্টর লাইসোজেনিক সাইকেলের জিনস আর নন এসেনশিয়াল। তো আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, লাইসোজেনিক সাইকেলে জিন গুলো ক্লাস্টারে থাকে, আমরা বলে দিয়েছি লাইটিকেরও জিন গুলো ক্লাস্টারে থাকে। উইদাউট অ্যাফেক্টিং এনি লাইটিক জিনস আমরা কি করতে পারি, লাইসোজেনিক সাইকেলের জিন গুলোকে কেটে বার করে দিতে পারি। তো লাইসোজেনিক সাইকেলের জিন মোটামুটি 17-18 কেবি, 17-18 কেবি একটা জায়গা নেয়। তো ক্লিয়ারলি আমরা এই জায়গাটাকে বেড়ে করে দিতে পারলাম, মানে ইনক্রিজ করে দিতে পারলাম। দ্যাট মিনস এখন আমরা 3 কেবি আগে পাচ্ছিলাম, এখন সেটাকে আপ টু 20 কেবি অব্দি নিয়ে যেতে পেরেছি বাই মিনস অফ ডিলিশন অফ লাইসোজেনিক জিন। বলবে বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার পেরেছি। ঠিক আছে, তাহলে সাইজ লিমিটেশন প্রবলেমকে আমরা ওভারকাম করতে পারবো বাই মিনস অফ দিস টেকনিক, ডিলিশন মেথড। সেকেন্ড প্রবলেম, মেজর প্রবলেম, দ্যাট ইজ সাইজ ইস্যু। and size issue biggest disadvantage ছিল হচ্ছে multiple restriction site for one restriction enzyme, that means unique restriction site absent of unique restriction site। তো এটা আমি কি করব? multiple recognition site, recognition sites for one restriction enzyme, multiple recognition sites are present for one restriction enzyme in the lambda vector due to large size। তো permutation combination করে আমাদের চলেই আসছিল 5-6-8টা সাইট। তো সেটাকে আমি কি করতে পারি? দুটো প্রসেস আছে। নাম্বার ওয়ান আমি যেটা করতে পারি, ইনভিট্রো মিউটাজেনেসিস, ইনভিট্রো মিউটাজেনেসিস and second method natural selection, natural selection। ফার্স্ট মেথডটাকে এক্সপ্লেন করি, ইনভিট্রো মিউটাজেনেসিস। মানে এটা ক্লিয়ারলি বুঝতে পারছো, স্টেন ইমপ্রুভমেন্ট টাইমেও বলেছিলাম টার্গেটেড ওয়েতে আমরা মিউটেশন অ্যাপ্লাই করব, টার্গেটেড ওয়েতে আমরা মিউটেশন অ্যারাইজ করাবো এতে
তোমার ডিএনএ এর মধ্যে, লাইক দ্যাট। তো আমি এখানে কি করব, যেখানে যেখানে আমি দেখতে পাচ্ছি জি ডবল পিসি, আমি ক্লিয়ারলি সিকোয়েন্সিং করে নেবো আগে। সিকোয়েন্সিং করে নিয়ে আমি দেখতে পাচ্ছি যে 4 জায়গায় জি ডবল পিটিসি প্রেজেন্ট, দ্যাট ইজ ইকো আর ওয়ান এ কাটিং সাইট প্রেজেন্ট অ্যাট 4 পজিশন। তো আমাকে একটা পজিশনে রাখতে হবে আর 3টে পজিশনে জি ডবল পিটিসি তে মিউটেশন করে দেবো। জি ডবল পিটিসি তে মিউটেশন অ্যারাইজ করে দেবো, 1 or 2 বেসকে চেঞ্জ করে দেবো। তাহলে কি হলো, ইউনিক রেস্ট্রিকশন সাইটে কনভার্ট হলো কি হলো না, বলবে? হলো। হ্যাঁ। ঠিক আছে, দিস ইজ বেস্ট টেকনিক, কারণ এটা আমাদের হাতে আছে, আমি ক্লিয়ারলি দেখে জিনিসটাকে আমরা ম্যানিপুলেট করতে পারবো ইন ভিট্রো মিউটাজেনেসিস প্রসেসে। রেস্ট্রিকশন এনজাইমের টার্গেট সাইট ইউনিকে কনভার্ট করতে পারবো ফ্রম মাল্টিপল, বিকজ আমরা ডাইরেক্টেড মিউটেশন অ্যারাইজ করাবো। ওকে, সেকেন্ড হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে টাইম কনজিউমিং প্রসেস, বাট যদি অপশন না থাকে আমার মিউটেজেনেসিস করা, তাহলে ন্যাচারাল সিলেকশন করতে হবে। ন্যাচারাল সিলেকশন মানে কি, দেখো ক্লিয়ারলি বলা হচ্ছে যেটা ব্যাকটেরিওফেজ ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। তো ব্যাকটেরিয়ার মধ্যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে, যে কি করবে, ব্যাকটেরিওফেজের ইনকামিং ডিএনএ কে চপ আউট করে দেবে। দ্যাট মিন্স ব্যাকটেরিওফেজকে গ্রো করতে দেবে না। দ্যাটস ওয়াই তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এর আমরা ডিসকভারি পাচ্ছি এন্ড আইসোলেশন করতে পারছি ফ্রম দ্য ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিওফেজ তাহলে এতটাই তোমার ইয়ে নাকি যে ও কি নিজে ইভলিউশন করতে পারবে না, মানে ও কি নিজে ডিএনএ কে চেঞ্জ করতে পারবে না? ইয়েস, চেঞ্জ করতে পারে। দ্যাট ইজ ওয়াই এখনো ব্যাকটেরিওফেজ স্টিল পসিবল, স্টিল প্রেজেন্ট। আদারওয়াইজ তো কোনো ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিওফেজ গ্রোই করতে পারতো না। ভেবে দেখো, যদি সব ব্যাকটেরিওফেজকেই ব্যাকটেরিয়া রেস্ট্রিক্ট করে দিতে পারতো, তাহলে তো ব্যাকটেরিওফেজের কোনো এক্সিস্টেন্সই থাকতো না, হ্যাঁ কি না? ক্যান ইউ গট মাই পয়েন্ট? কি বলতে চাইছি আমি, ব্যাকটেরিওফেজের ডিএনএ ঢুকছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাভেলেবল ইন দ্যাট ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কি করছে, গিয়ে কাট করে দিচ্ছে। তো যদি এরকম হতেই থাকে, তাহলে ব্যাকটেরিওফেজের কোনো এক্সিস্টেন্সই থাকবে না, হ্যাঁ কি না? অল ব্যাকটেরিওফেজ উইল বি গন। বাট সেটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে, স্টিল অ্যাভেলেবল ব্যাকটেরিওফেজ। তাহলে কি করছে, ব্যাকটেরিওফেজ গুলো ওই ব্যাকটেরিয়ার মধ্যেই গ্রো করবে। কিভাবে গ্রো করবে বলো, ব্যাকটেরিওফেজ গুলো ওই ব্যাকটেরিয়ার মধ্যেই গ্রো করবে যেখানে ব্যাকটেরিয়াল তোমার ইয়ে রয়েছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে। তো কিভাবে গ্রো করবে, ও নিজের ডিএনএ কে চেঞ্জ করাবে। By mutation, they also can change the restriction target set. তো আমরা যেটা করতে পারি, যে সমস্ত ব্যাকটেরিওফেজ ইকো আর ওয়ান প্রেজেন্সেও গ্রো করছে, তার মানে ইকো আর ওয়ান এ কাটিং সাইটে মিউটেশন অ্যারাইজ করিয়েছে, দ্যাটস ওয়াই তো গ্রো করাচ্ছে না। তো ওইভাবে আমরা ন্যাচারালি সিলেক্ট করতে পারি ল্যামডা ফেজকে, যেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাটিং সাইট কম বা সিঙ্গেল অর ইউনিক। তো ন্যাচারাল সিলেকশন মেথড দিয়েও করা যেতে পারে, বাট টাইম কনজিউমিং, প্রচুর বার তোমার ট্রায়াল এন্ড এরর করে 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 জিনিসটাকে আনতে হবে। বাট বেস্ট টেকনিক হচ্ছে, তোমার কাছে সিকোয়েন্সিং থাকবে, তোমার কাছে পুরো লোকেশন থাকবে কোথায় কি করব, এন্ড টার্গেটেড তুমি মিউটেশন অ্যারাইজ করিয়ে দাও, তো তোমার প্রবলেম সলভ। বলো। ঠিক আছে স্যার। বোঝা গেছে? So lambda fetch কে now use করা যাবে as a cloning vector after problem solved of these two. Can lambda fetch used as a cloning vector? Yes. So lambda fetch ke yes use করা যায় as a cloning vector, and two types of lambda fetch cloning vector available. For bacteriophage lambda, one is called insertional lambda vector. Insertional vectors,
Other is replacement vector. Insertional vectors, replacement vector, one by one আসবো। ওয়ার্ড দুটোকে দেখে কিছু মাথায় আসছে কি? ইনসারশনাল ভেক্টরস এন্ড রিপ্লেসমেন্ট ভেক্টরস। ইনসারশনাল ভেক্টরস মানে কি করতে যাচ্ছে ওই জায়গায়? ইনসারশনাল ভেক্টরস মিন কি স্ট্র্যাটেজি ফলো করব? জিন অফ ইন্টারেস্টটাকে ল্যামডার ওই জিনোমের মধ্যে আমরা ইনসার্ট করাবো। ইনসার্ট করালে তো সাইজ 3 কেবি মাত্র। তুমি যদি লম্বা ডিএন এর মধ্যে 49 কেবির মধ্যে ইনসার্ট করো অনলি 3 কেবি, বাট আমাদের তো সাইজ বাড়াতে হবে। সাইজ বাড়াবো প্লাস অ্যাজ এ ভেক্টর তৈরি করব প্রবলেম সলভ করে। সো ওয়ান অফ দ্য ভেক্টর ইজ দ্য ইনসারশনাল ভেক্টর। তো ইনসারশনাল ভেক্টরে কি করা হয়? ডিলিট করে দেওয়া হয় সাম পোর্শন, অ্যান্ড সাম পোর্শন যেটা আমরা বলেছি অলরেডি ল্যামডা কি বলে লাইসোজেনিক জিনগুলোকে ডিলিট করে দিলেই বেটার হয়, বিকজ ওটা কোনো কাজের নেই। অ্যাজ আ ক্লোনিং ভেক্টর কোনো কাজ নেই। তো ওটাকে ডিলিট করো অ্যান্ড ইনসার্ট করে দাও তোমার জিন অফ ইন্টারেস্ট ইন প্লেস অফ দ্যাট। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে মোটামুটি তোমার ইনসারশনাল ভেক্টরে আমরা আপ টু 15 কেবি অবধি নিয়ে যেতে পারবো জিন অফ ইন্টারেস্টের এবার ইনসার্টেড সাইজ। So that is the first vector, insertional vector. So insertional vectors simplest form. Insertional vectors যখন করতে হয় মানে টু টাইপস অফ ভেক্টর, কেন আমরা রিপ্লেসমেন্টে যাব, কখন যাব, সেটা ডিপেন্ড করছে হচ্ছে হাউ মেনি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট প্রেজেন্ট। ঠিক আছে? তো ইফ one restriction sites present, one restriction site present into which new DNA মানে gene of interest inserted, that time insertional vectors are best to prepare. Insertional vectors are best to prepare. তো ইনসারশনাল ভেক্টরস কখন করব? যদি আমার ওয়ান টাইম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইট থাকে। তো কি করব? ওই জায়গায় আমি কাটিং করব, কাটিং করে আমি ইনসার্টকে এন্টার করিয়ে দেবো। ঠিক আছে? এন্ড ডিলিট করে দেবো রেস্ট অফ দা পোরশনকে। তো মোটামুটি সাইজ কত অবধি নিয়ে যেতে পারি? 8 to 12 কেবি। Eight to 12 kilobase pair. Good example, insertional vectors. আগে আমি স্ট্র্যাটেজিটা দেখিয়ে দিই, তারপরে দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। আচ্ছা, এই হচ্ছে 49 কেবি ডিএনএ ল্যামডা পেজে, যার মধ্যে যেটা রেড পোর্শন দেখিয়েছি নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল। তো কি করব আমরা? নন এসেনশিয়াল সাইটটাকে টোটালি আউট করে দেবো, ক্লিভেজ অ্যান্ড লাইগেট। Non-essential site out,
and after cleavage ligate one restriction site is generated. ওয়ান রেস্ট্রিকশন এই জায়গাটায় একটা রেস্ট্রিকশন সাইট জেনারেট করেছে। তো ওয়ান রেস্ট্রিকশন সাইট মানে হচ্ছে ইনসারশনাল ভেক্টর সি বেস, তার মানে ওই জায়গায় আমাকে জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করতে হবে বাই কাটিং দ্যাট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আর ই দাও ওপেন হবে এন্ড আমার জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করবে। our gene of interest non essential পার্টে ইনসার্ট করবে। GOI আর টার্গেট ডিএনএ। ইনসারশনাল ভেক্টরস কে একবার চেক করো। বলছে যে তাও তো সাইজটা বড়ই থাকছে, কোন সাইজটা? ওই 8 to 12 কেবি যেটা। হ্যাঁ ওটা তো ইনসার্টের সাইজ। আগে তো 3 কেবি অনলি পাচ্ছিল, এখন তোমার 10 কেবি মতো বেড়েছে, মানে 10 কেবি ইজ দ্য হাইয়েস্ট লিমিট। 10 নয় 12। ঠিক আছে। কেসটা কি বোঝা গেল? কি করলাম, নন এসেনশিয়াল সাইটে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ক্লিপ করেছি, লাইগেট করে দিয়েছি। সো when we ligate a restriction endonuclear site is created, মানে আমি যদি এখানে ইকো আর1 দিয়ে ডাইজেস্ট করি, ইকো আর1 দিয়ে ডাইজেস্ট করি, তাহলে এখানে কি তৈরি হবে? ইকো আর1 এর কাট সাইট তৈরি হবে আফটার লাইগেশন, বিকজ এখানে কমপ্লিমেন্টারি এন্ড থাকবে, এখানে কমপ্লিমেন্টারি এন্ড থাকবে, জয়েন করবে, ইকো আর1 এর কাট সাইট পেয়ে যাবো। So after that same restriction endonuclease দিয়ে কাটিং, ইকো আর1 দিয়ে কাটিং, ওপেন জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করো, লাগিয়ে দাও। So that strategy is the insertional vector. এখানে আমরা সিঙ্গেল রেস্ট্রিকশন সাইট ডেভেলপ করতে পারবো, সিঙ্গেল রেস্ট্রিকশন সাইট ডেভেলপ করতে পারবো। তো আমার কাছে যদি অপশন থাকে একটা মাত্র রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করে ক্লোনিং করা, তাহলে আমি অবভিয়াসলি চুজ করব ক্লোনিং ভেক্টর, ইনসারশনাল ভেক্টরকে, নট দি রিপ্লেসমেন্ট ভেক্টর, বিকজ রিপ্লেসমেন্ট ভেক্টরে আমাকে দুটো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করব। দেখো, দেখতে থাকো, আসছি আমি পয়েন্টে। এত অব্দি ক্লিয়ার কিনা বলবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো রিপ্লেসমেন্ট ভেক্টরে রিপ্লেসমেন্ট ভেক্টরে যেটা করা হয়, একটা পোরশন অফ দ্য ফ্র্যাগমেন্ট কে রিপ্লেস করে আমার জিন অফ ইন্টারেস্ট কে ইনসার্ট করে দেওয়া। এখানে কোনো কাটিং করা হয় না, নন এসেনশিয়াল পার্ট কে রিপ্লেসিং করা হয়। সো ইট হ্যাজ, তো আফটার রিপ্লেসমেন্ট এ কি তৈরি হবে? টু রেকগনিশন সাইট, টু রেকগনিশন সাইটস, and these two recognition sites flank the inserted DNA. Insert DNA. Here, non-essential fragment, a defining fragment, also called stuffer sequence or stuffer segment, STUFFER, stuffer segment, are replaced with foreign DNA. Replaced with foreign DNA. দেখো,
তো আগে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে নন এসেনশিয়াল জিন কে বার করে দিয়েছি। আর এখানে আমরা স্টাফার সিকোয়েন্স কে বাদ দিচ্ছি, স্টাফার সেগমেন্ট কে বাদ দিচ্ছি। আচ্ছা, হোয়াট ইজ স্টাফার? স্টাফার সেগমেন্ট তো ওই ব্যাপারটাই, নন এসেনশিয়াল জিনস থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ আদার পার্ট অফ দ্য জিন যেগুলো তোমার কোনো কাজে লাগছে না, দ্যাট পার্ট অফ জিনকেও আমরা রিমুভ করে দিতে পারি। So that portion is called stuffer segment. ঠিক আছে, তো stuffer segment contain non-essential genes of the lambda page as well as other portion of the genes which is not needed, not required, or not code any gene, not code any protein. That portion কেও আমরা রিলিজ করে দিতে পারবো, রিমুভ করে দিতে পারবো। রিমুভ তো করবো না, রিপ্লেস করবো। এখানে রিপ্লেস করবো স্টাফার সেগমেন্টকে উইথ ফরেন ডিএনএ। তো স্ট্র্যাটেজিটা দেখো, the red portion is the stuffer segment. তো ফার্স্টে আমরা যেটা করব, রেস্ট্রিকশন সাইট, এখানে একটা আরই সাইট আছে, এখানে একটা আরই সাইট আছে। তো রেস্ট্রিকশন সাইট, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করব, স্টাফার ফ্র্যাগমেন্ট রিলিজ হবে, ইনসার্ট করব আর রিপ্লেস করব উইথ নিউ ডিএনএ দিয়ে। তো স্টাফার সেগমেন্ট রিলিজ, removed and insert replaced, insert replaced. So red portion now change with my gene of interest. আর এই জায়গায় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে কাটিং সাইট প্রেজেন্ট হবে, ফ্ল্যাঙ্কিং আরই সাইট। তো কি বলেছিলাম, টু রেকগনিশন সাইটের প্রেজেন্স রাখতে পারবো রিপ্লেসমেন্ট ভেক্টরে, আর ওখানে জাস্ট সিঙ্গেল রেকগনিশন সাইটের প্লেসমেন্ট রাখতে পারবো ইনসারশন। সেকেন্ড অ্যাডভান্টেজ রিপ্লেসমেন্টের, সেকেন্ড অ্যাডভান্টেজ এখানে আমরা ইনসার্ট সাইজ স্লাইটলি একটু বেশি ইনকর্পোরেট করতে পারি করেসপন্ড টু দা ইনসারশনাল ভেক্টর সাইজ আপ টু 23 কেবি। ইনসার্ট সাইজ স্লাইটলি ইনক্রিজ করে আপ টু 23 কিলো বেস পেয়ার। So which one is better as a lambda vector? Obviously আমি সাজেস্ট করব রিপ্লেসমেন্ট ভেক্টর বেটার, কারণ তোমার কাছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের অপশন বাড়ছে, মাল্টিপল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাইড তুমি রাখতে পারছো এন্ড দু সাইডে রাখতে পারছো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, স্লাইটলি ইনক্রিজ করাতে পারছো ইনসার্ট সাইড। আগেরটা হচ্ছে আপ টু 12 কেবি ছিল, এটা 23 কেবি। স্লাইটলি বলবো না, অলমোস্ট ডবল ইনক্রিজ করে গেছে হাইয়েস্ট লিমিটে। বলো, ঠিক আছে স্যার। কিছু এক্সাম্পল দেব ইনসারশনাল ভেক্টর আর রিপ্লেসমেন্ট ভেক্টরে। ইনসারশনাল ভেক্টরের এক্সাম্পল নাম্বার 1 ল্যামডা জিটি 10, খুব ইউজার ল্যামডা জিটি 10।
এ মোটামুটি 8 কেবি ফ্র্যাগমেন্ট কে ক্যারি করতে পারে ইনসার্ট সাইজ। ল্যামডা জিটি 10 এ আমি জাস্ট কনস্ট্রাকশনটা ছোট্ট করে দেখাচ্ছি। ল্যামডা জিটি 10 এ একটা ইকো আর1 এর কাট সাইজ আছে, and ইন্টারেস্টিংলি ইকো আর1 এর কাট সাইটটা প্রেজেন্ট আছে C1 জিনে, C1 জিনের আন্ডারে। তো ল্যামডা জিটি10 এমন ভাবে প্রিপেয়ার করা হয়েছে যেখানে ইকো আর1 এর কাটিং সাইট প্রেজেন্ট আছে C1 জিন, and যেটা তোমাকে অলসো প্রোভাইড করবে ক্লোনিং ভেক্টরের আনাদার ফিচার, দ্যাট ইজ সিলেকশন। তো সিলেকশনকে এনরিচ করবে, সিলেকশন প্রসেসটাও বেটার হবে, C1 জিনে ইনকর্পোরেট আছে। বুঝতে পেরেছো? তো C1 জিন, C2 জিন, C3 জিন এগুলো আবার ভাইরোলজিতে গিয়ে দেখতে পাবে, আমি স্লাইটলি বলে দিচ্ছি। C1 জিন ইনভলভ থাকে হচ্ছে লাইসোজেনিক ফেজে, মানে লাইসোজেনিক সাইকেলে ইনভলভ থাকে মেইনলি C1 জিনটা, ঠিক আছে? তো C1 জিন যদি অন থাকে তাহলে ব্যাকটেরিওফেজটা যাবে হচ্ছে তোমার লাইসোজেনিক স্টেটে। তো লাইসোজেনিক স্টেটে গেলে হচ্ছে প্ল্যাক ফর্মেশন ডিফার করে যায়। তো ওখানে প্ল্যাক ফর্মেশনটা হবে তোমার টার্বিড, আর যখন তোমার লাইসোজেনিক স্টেট থেকে লাইটিকে সুইচ করবে তখন প্ল্যাক ফর্মেশনটা হবে ক্লিয়ার, কারণ ব্যাকটেরিওফেজ গুলো ডেড হচ্ছে, ঠিক আছে? তো সিলেকশন প্রসেসটা আবার ডিটেলসে নেক্সট ক্লাসে ডিসকাস করব। এই যে সিলেকশন প্রসেসটা, এই সিলেকশনটা হচ্ছে লাইটিক লাইসোজেনিক এর বেসিসে, লাইটিক লাইসোজেনিক সাইকেলের বেসিসে। আরো ক্লিয়ারলি বলতে গেলে আমরা বলবো হচ্ছে ক্লিয়ার প্ল্যাক না টার্বিড প্ল্যাক, এই বেসিসে ক্লিয়ার প্ল্যাক না টার্বিড প্ল্যাক। তো কখন কোনটা আসবে সেটা আমরা দেখে নেবো। যদি রিকম্বিনেশন হয়, দ্যাট মিনস ইকো আর1 এ কাট সাইড করে আমার জিন অফ ইন্টারেস্ট ঢোকে, তাহলে তো C1 জিনের 12টা বাজলো, C1 জিনের 12টা বাজলো মানে লাইসোজেনিক সাইকেল গেল, অনলি লাইটিক অন হবে, মানে ক্লিয়ার প্ল্যাক। যে পেজ গুলো ক্লিয়ার প্ল্যাক দেবে সেখানে আমার রিকম্বিনেন্ট ঢুকে আছে, আর যে পেজ গুলো টার্বিড সেগুলো আমাদের কোনো রিকম্বিনেশন জিন ঢুকে নেই, সেলফ লাইগেট করেছে। তো এই ব্যাপারটা ল্যামডা জিটি10 প্রোভাইড করে, ল্যামডা জিটি10 এর মধ্যে এই কনস্ট্রাকশনটা দেওয়া আছে। আর একটা এক্সাম্পল দেব, ল্যামডা জ্যাপ, এটাও খুব কমনলি ইউজ হয়, ল্যামডা জ্যাপ 2। ল্যামডা জ্যাপ 2 এর সিকোয়েন্সে রেস্ট্রিকশন কাটিং সাইট, এখানে পলিলিঙ্কার সিকোয়েন্স দেওয়া আছে, and presence আছে পলিলিঙ্কার সিকোয়েন্স, কোথায় গেল, ল্যাগ জেড প্রাইম, ল্যাগ জেড প্রাইম জিনের আন্ডারে পলিলিঙ্কার সিকোয়েন্স দেওয়া আছে। তার মানে এখানে কি সিলেকশন মেথড অ্যাপ্লাইড হবে, কি সিলেকশন মেথড অ্যাপ্লাই করব, সেই ব্লু হোয়াইট স্ক্রিনিং। ব্লু হোয়াইট স্ক্রিনিং, যেটা আমরা পিইউসি তেও অ্যাপ্লাই করেছিলাম, ব্লু হোয়াইট স্ক্রিনিং। তো ভেবে দেখো, আমরা সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য আমরা ব্লু হোয়াইট স্ক্রিনিং এও টানতে পাচ্ছি ব্যাকটেরিওফেজের ক্লোনিং ভেক্টরের সিলেকশন প্রসেসে। ব্লু হোয়াইট স্ক্রিনিং নরমালি আমরা প্লাজমিড ভেক্টর ইউজ করেছিলাম, দ্যাট ব্লু হোয়াইট স্ক্রিনিং যেটা অ্যাডভান্টেজ ছিল একটা প্লেটের মধ্যেই আমরা সবকিছু দেখতে পাবো, যেটা পিবিআর 320 থেকে 322 তে গেলে এসে দুটো প্লেট দরকার হয়, সাবসিকুয়েন্টলি একটা রেপ্লিকা প্লেটিং করতে হয়, সেটার আর কোনো দরকার নেই। তো ব্লু হোয়াইট স্ক্রিনিং একটা অ্যাডভান্টেজ যেটা আমরা ব্যাকটেরিওফেজ সিলেকশনেও পেতে পারি ইনসার্শন ভেক্টর প্রোডাকশনে। স্যার পলিলিঙ্কার বলতে কি বোঝাচ্ছে? পলিলিঙ্কার মানে হচ্ছে পিইউসি তে এমসিএস পড়েছিলাম না, এমসিএস মানে মাল্টিপল ক্লোনিং সাইট, একই জিনিস। তার মানে ওখানে ইউনিক রেস্ট্রিকশন সাইট প্রেজেন্ট থাকবে মোর দ্যান 20-30 এনজাইমে, দ্যাটস ওয়াই পলিলিঙ্কার or multiple cloning site or MCS। ঠিক আছে? হ্যাঁ।
রিপ্লেসমেন্ট ভেক্টর lambda EMBL4 এর দুটো রেস্ট্রিকশন এনজাইমে কাটিং সাইড থাকে দু সাইডে, তো এটা একটা অ্যাডভান্টেজ। দু সাইডে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সাইড থেকে আমরা ক্লোনিং পারপাস করতে পারি, মানে রিপ্লেসমেন্ট করাতে পারি। সো ল্যামডা EMBL4 হচ্ছে তোমার রিপ্লেসমেন্ট ভেক্টরের এক্সাম্পল। এর কনস্ট্রাকশন আর দেখালাম না, ডিফিকাল্ট আছে, মানে অনেক কিছু আছে, সিম্পলি ব্যাপারটা নেই, এক্সাম্পল জানলেই হবে। So lambda bacteriophage based cloning vector মোটামুটি কমপ্লিট। নেক্সট যাব হচ্ছে আমরা আরেকটা টাইপ যেটা দিয়ে আমরা ক্লোনিং ভেক্টর প্রিপেয়ার করতে পারি, ব্যাকটেরিওফেজ টাইপ, which is M13 based cloning vector। ল্যাম্বা ব্যাকটেরিওফেজের যে দুটো টাইপ পড়লাম, মানে এই দুটো টাইপই আমরা প্রিপেয়ার করতে পারি? প্রিপেয়ার তো তোমরা করতে পারবে, কিন্তু তো মানে এই ল্যাবে কেন হবে, এই ল্যাবে নয়, মানে তোমাদের কলেজের ল্যাবে কিছু হবে না, যা হবে ইয়েস এক্সপেরিমেন্টাল ল্যাবে তো হবেই, মানে যেখানে যারা প্রিপেয়ার করে ভেক্টর অবভিয়াসলি দুটো টাইপে প্রিপেয়ার করে। তাহলে তো রিপ্লেসমেন্ট ভেক্টরটাই মানে বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে, তাহলে আমরা ইনসার্শনাল ভেক্টরটা ইউজ করছি কেন? ওটাই বললাম যে তোমার কাছে যদি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের অপশন কম থাকে, সব ল্যাব তো সব রকম ভাবে ইয়ে থাকে না, মেনটেন করেও না, প্রোটোকলও সেরকম ভাবে থাকে, তো ও যদি তোমার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের অপশন কম থাকে, সিঙ্গেল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাটার থাকে, তাহলে অবভিয়াসলি ইনসার্শনাল ভেক্টর যাবে। এন্ড তোমার জিন অফ ইন্টারেস্টের সাইজ কম, ইনসার্শনাল ভেক্টরে যাব, কেন আমার দরকার আছে রিপ্লেসমেন্ট ভেক্টরে তখন। তো রিপ্লেসমেন্ট ভেক্টর একটা বেটার অ্যাডভান্টেজ দিচ্ছে, সেটা হচ্ছে একটু সাইজ বাড়াতে পারবে, তার সাথে তোমাকে দুটো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করে রিপ্লেস করতে হবে। তো এই ব্যাপারটার কমপ্লিকেসির জন্য ইনসার্শনাল ভেক্টর বেস্ট। ঠিক আছে। ওকে, ক্লোনিং ভেক্টর যেটা M13 বেস, M13 ব্যাকটেরিওফেজ নরমালি ইনফেক্ট করে হচ্ছে তোমার কলিফেজকে, ফিলামেন্টাস কলিফেজ, M13, F1 আর FD এ হচ্ছে কমন এক্সাম্পল, যেগুলো হচ্ছে তোমার এই ধরনের ফেজ, ব্যাকটেরিওফেজ, এরা হচ্ছে কলিফেজ, মানে কলিফর্ম ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে। ইনফেক্ট ব্যাকটেরিয়া, enteric bacteria which contain F pillars, এই ব্যাপারটা হয়তো যদি এই মাইক্রোবিয়াল জেনেটিক্স এর ক্লাসটা আমি পেতাম এই উইকে, তখনই হয়তো M13 এর ইন্ট্রোডাকশন পেয়ে যেতে, মাইক্রোবিয়াল জেনেটিক্স এ পেয়ে যেতে M13 এর ইন্ট্রোডাকশন, যেহেতু পাওনি তো এই ক্লাসে পাচ্ছ। M13 হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, এরপরে লিখবো সেকেন্ড পয়েন্টে। ও যেটা করে ফার্টিলিটি ইনহিবিশন বলে একটা প্রসেস হয়, এটা হচ্ছে তোমার মেল স্পেসিফিক ফাজ, তো ওই জায়গায় গিয়ে প্রবলেম ক্রিয়েট করে, মানে এরা কনজুগেশনকে অফ করে দিতে পারে, এই ধরনের ব্যাকটেরিওফেজ গুলো, এদেরকে বলে MSB, মেল স্পেসিফিক ব্যাকটেরিওফেজ। তো এরা বেছে বেছে সেই ব্যাকটেরিওফেজ মানে ব্যাকটেরিয়া সেলকে ইনফেক্ট করবে যারা মেল, দ্যাট মিনস F pillars containing ব্যাকটেরিয়া। তো এই হচ্ছে এদের ফিচার্স M13 এর। M13 ইন্ট্রোডাকশন আমরা আবার করব, মানে M13 নিয়ে, যেটা হচ্ছে তোমার MSP কনজুগেশন। তো কনজুগেশন চলছিল, এই উইকে ক্লাস করলেই পেয়ে যেতে, তো নেক্সট উইকে পেয়ে যাবে। তো এরা এফপিলিতে ইনফেক্ট করে, এরা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল কন্টেইনিং ব্যাকটেরিওফেজ, একটা ইউনিক ফিচার, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল থাকে।
and এদের রেপ্লিকেশন সাইকেল ইউনিক, replication cycle is different. এদের রেপ্লিকেশন সাইকেলটা কমপ্লিকেটেড কেন? এরা যখন ইনসার্ট করে ব্যাকটেরিওফেজের ডিএনএটাকে, সেটা হচ্ছে প্লাস স্ট্র্যান্ডে ইনসার্ট করে, এরপর ওরা একটা ইন্টারমিডিয়েট স্ট্রাকচার বানায়, যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে রেপ্লিকেটিভ ফর্ম অর আরএফ। এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্টে ওরা প্লাস স্ট্র্যান্ডটাকে ইনজেক্ট করার পর সেটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ থেকে ডাবল স্ট্র্যান্ডে কনভার্ট করে, এন্ড ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ইটস কল্ড রেপ্লিকেটিভ ফর্ম, রেপ্লিকেটিভ ফর্ম অর আরএফ ফর্ম। এবার ওরা যেটা করে, এই আরএফ ফর্মটাকে মাল্টিপল কপিজে বানায়, মাল্টিপল কপিজ বাই ডিরেকশনাল রেপ্লিকেশন করে, মাল্টিপল কপিজ মানে নর্মাল থিটা মোডে ওরা মাল্টিপল কপিজ ইনক্রিজ করা। and after certain time পর যখন তোমার রেপ্লিকেশন কমপ্লিট মানে রেপ্লিকেশন থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে গেছে, রিচ করে গেছে, দ্যাট টাইম ওরা স্টপ করে দেয়, and অ্যামাউন্ট ইনক্রিজ করে দেওয়ার পর ওরা স্টার্ট করে দেয় সেকেন্ড টাইপ অফ রেপ্লিকেশন সুইচিং, which is called সিঙ্গেল স্ট্র্যান্ড রেপ্লিকেশন ফর্ম, যার নাম হচ্ছে তোমার রোলিং সার্কেল, রোলিং সার্কেল। and যখনই রোলিং সার্কেল স্টার্ট করে, রোলিং সাইকেল তো আমরা দেখিয়েছি, একটা স্ট্র্যান্ড ডিসপ্লেস হবে আর একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি সার্কুলার মোশনে যাবে। তো ডিসপ্লেসমেন্ট স্ট্যান্ডটাকে ওরা নিজের ইয়ের মধ্যে কি বলবো হেডের মধ্যে, ক্যাপসিডের মধ্যে এন্টার করিয়ে দেয়। এন্ড এরা ফিলামেন্টাস ভাইরাস, এরা হচ্ছে তোমার ফিলামেন্টাস ভাইরাস, মানে ফিলামেন্ট টাইপের। তো এই ডিএনএটা থাকলো, এর এগেনস্টে প্রোটিন জয়েন হবে, অনেকটা টিএমবির মতো। So after certain amount of replicative form generated, they start to switch into rolling circle mode, single strand mode, and single strand DNA টাকে ওরা প্যাকেজ করে দিল, দ্যাট মিন্স নর্মাল ভাইরাস পার্টিকেল যেটা অরিজিনালি ছিল ভাইরাস পার্টিকেলে ফিরে যাবে। ঠিক আছে, এগুলো আবার নেক্সট টাইম ইনফেকশনের জন্য রেডি। এইখানেই মজার ব্যাপারটা হলো, এরা যখন বেরোয়, এরা কিন্তু সেলকে বাস্ট করে বেরোয় না। ব্যাকটেরিওফেজ ল্যাবটা আমরা জানি সেলকে বাস্ট করে লাইজ করায় দেন রিলিজ হয়ে যায়, এরা কিন্তু এভাবে বেরোয় না। কেন এরা মেল স্পেসিফিক এফ পিলি কন্টেনিং ব্যাকটেরিওফেজকে ইউজ করে বা ব্যাকটেরিয়াল সেলকে ইউজ করে? বিকজ এরা যখন রিলিজ হয়, রিলিজ মেকানিজমটা ভেরি ইউনিক, ওই পিলি থ্রুতেই রিলিজ হয়, যেখান থেকে ঢোকে পিলি থ্রুতে এন্টার করে, আর পিলি যে একটা হলো গ্যাপ থাকে ওর থ্রুতেই ওরা রিলিজ হয়ে যায়। তাহলে এখানে ব্যাকটেরিয়াল সেল লাইজ করে না। So when they are released, bacterial cell lysis হয় না। So M13 type of bacteriophage, M13FD, M1, এই টাইপ অফ ব্যাকটেরিওফেজের কিছু ইউনিক পয়েন্ট আমি বললাম, যেটা আমরা ক্লোনিং ভেক্টরে ইউজ করতে যাচ্ছি। ইউনিক পয়েন্ট হচ্ছে নাম্বার 1, এরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকিউল প্রিপেয়ার করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সেকেন্ড পয়েন্টে দেখলাম রেপ্লিকেশন সাইকেলে এদের ডবল স্ট্র্যান্ড মেকানিজম হয়, মানে ডবল স্ট্র্যান্ড কনভার্সন হয়। তার মানে একে আমি প্লাজমিড হিসাবে ইউজ করতে পারবো। দেখো এটা পুরোপুরি প্লাজমিড। আমি যদি রেপ্লিকেটিভ ফর্মটাকে আইসোলেট করে নিই ফ্রম দ্য ব্যাকটেরিয়াল সেল, তাহলে এটা পুরো প্লাজমিডের মতো বিহেভ করা স্টার্ট করবে। আবার আমি চাইলে ওকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ফর্মেও ইউজ করতে পারি অ্যাজ আ ক্লোনিং ভেক্টর। আর সিঙ্গেল স্ট্যান্ডে ইউজ করার কিছু বেনিফিট আছে, এসে তোমার কিছু অ্যাডভান্টেজ আছে, যেগুলো আমরা দেখবো। তো বেসিক জায়গাটা আমি ক্লিয়ার করে দিয়েছি, হোয়াট অ্যাবাউট মানে দ্যাট অ্যাবাউট দ্য M13 ব্যাকটেরিওফেজের ইউনিকনেস বলবে। বুঝেছি। এবার কিছু ফিচার্স বলবো
অ্যাডভান্টেজ ফিচার্স যেগুলো অনলি M13 ই প্রোভাইড করবে কিছু টাইমে, মানে কিছু ফিচার তো ভেরি ইম্পর্টেন্ট অনলি M13 দিয়ে করতে হবে, আর কিছু পয়েন্ট তো নর্মাল ক্লোনিং ভেক্টরকে স্যাটিসফাই করছে অ্যাজ আ এসেনশিয়াল ফিচার্স। তো অ্যাডভান্টেজেস এই জায়গাটা বারবার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। M13 ভেক্টরের অ্যাডভান্টেজ, ফার্স্ট অফ অল জিনোম সাইজ 10 KB, জিনোম সাইজ 10 KB। তো ব্যাকটেরিওফেজ ল্যামডা যেটা 49 KB, একটা বিগ প্রবলেম, এটার একটা ইস্যু তোমার অ্যাডভান্টেজ দিচ্ছে M13। নাম্বার 2, তো ডাবল স্ট্যান্ডার্ড RF ফর্ম যেটা তৈরি হয় প্লাজমিডের মতো বিহেভ করে, so very important feature, easily prepared, from the culture of infected E. coli, ওকে। আদারওয়াইজ আমরা যেটা করতে পারি, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ কেও প্রিপেয়ার করতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট। From the gene of interest, GOI, single stranded DNA form could be generated. Single stranded DNA form is generated, which is in multiple use. Single stranded DNA কে আমরা মাল্টিপল জায়গায় ইউজ করি, তো এই জায়গাটা হচ্ছে বিগ অ্যাডভান্টেজ M13 এর। তো আমার জিন অফ ইন্টারেস্ট থেকে যদি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতে চাই, নর্মালি আমরা জিন অফ ইন্টারেস্ট কে আদার ভেক্টরে যদি ক্লোন করাই তাহলে তো ডাবল স্ট্যান্ডার্ড তৈরি হবে, হ্যাঁ কি না? কারণ অল দ্য ডিএনএ আর ডাবল স্ট্যান্ডার্ড, তুমি প্লাজমিড ইউজ করো কি ব্যাকটেরিওফেজ ইউজ করো, তোমার তো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি হবে। তো ডাবল স্ট্যান্ড ডিএনএ আমি যদি না চাই, আমি চাই অনলি সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ তৈরি হোক, তো সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ প্রিপারেশনের জন্য ভেরি অ্যাডভান্টেজিয়াস, বিকজ ও তো নিজে সিঙ্গেল স্ট্যান্ড M13 as a bacteriophage structure. তো সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ কোথায় কোথায় অ্যাপ্লাইড হয়? সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ আমরা অ্যাপ্লাই করি হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং এ, and in today's তোমার সিনারিওতে ডিএনএ সিকোয়েন্সিং ইজ ভেরি নেসেসারি যে কোনো ব্যাপারে। তো এসএসডিএনএ লাগে, ডিএনএ সিকোয়েন্সিং এ লাগে, দেন তোমার লাগে হচ্ছে সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস, প্রসেসটা আমি দেখিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়ালে। Site directed mutagenesis and probe preparation, other type of probe preparation. Site directed mutagenesis তো probe লাগে, আরো ডিফারেন্ট জায়গায় যেখানে probe লাগে, সাউদার্ন ডটিং বলে একটা টেকনিক আছে, সেখানে ডিএনএ probe লাগে। তো যেখানে যেখানে probe লাগবে, প্রোব যেখানে ইউটিলাইজ হবে সেখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ লাগে। প্রোব মানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কমপ্লিমেন্টারি টু দ্য অরিজিনাল ডিএনএ, অ্যান্ড দ্যাট ইজ রেডিও লেভেল অর ফ্লুরিসেন্ট লেভেল, সেটাকে আমরা প্রোব বলি। তো প্রোব প্রিপারেশনে, ডিএনএ সিকোয়েন্সিং এ এসএসডিএনএ ভেরি ইম্পর্টেন্ট। আর কোথায় অ্যাডভান্টেজ? M13 ভেক্টরকে ইউজ করে আমরা ফেজ ডিসপ্লে করাতে পারি, used in phage display. তো ফেজ ডিসপ্লে
মেন এটা একটা টেকনিক, ঠিক আছে। ফেজ ডিসপ্লের মেন ফাংশনটা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য পার্টিকুলার প্রোটিন। তো প্রোটিন আইডেন্টিফিকেশনে ফেজ ডিসপ্লের ইম্পর্টেন্স রয়েছে। প্রোটিন আইডেন্টিফিকেশনে আমরা M13 কে ইউজ করব। নাম্বার 6 অ্যাডভান্টেজ, নো প্যাকেজিং কনস্ট্রেন্ট। নো প্যাকেজিং কনস্ট্রেন্ট। তো লাইক ল্যামডা ভেক্টরে আমরা মেজর প্রবলেম পেয়েছিলাম, লিমিটেশন পেয়েছিলাম হচ্ছে জাস্ট 3 KB ইনসারশন, বাট নো প্যাকেজিং কনস্ট্রেন্ট ইন দ্যাট। হোয়াই? বিকজ আমি বলছিলাম এটা TMB এর মতো, এর জিনোমের সাইজ যত বড় হবে তত বড় এদের ফিলামেন্টাস স্ট্রাকচার তৈরি হবে। সো টোটালটা ডিপেন্ড করছে জিনোমের সাইজের উপর। ফিলামেন্টাস ভেক্টরের জিনোমের সাইজের উপর ভাইরাসের সাইজ ডিপেন্ড করে। জিনোমের সাইজ বড় হলে ভাইরাসের সাইজ বাড়বে, জিনোমের সাইজ স্মল হলে ভাইরাসের সাইজ কমবে। whereas ল্যামডা প্রবলেমটা কি, ল্যামডার একটা পার্টিকুলার ক্যাপসিড আছে, অলরেডি মেড ক্যাপসিড আছে, এন্ড ইন দ্যাট ক্যাপসিড ইনকর্পোরেট করতে হয় ল্যামডা তোমার ডিএনএ কে। তো ওখানে একটা প্যাকেজিং কনস্ট্যান্ট থাকে, বাট এখানে সেরকম ভাবে কোনো প্যাকেজিং কনস্ট্যান্ট থাকে না। তো ওভার দি ল্যামডা ব্যাকটেরিওফেজ M13 এর অ্যাডভান্টেজ নাম্বার 6, নো প্যাকেজিং কনস্ট্যান্ট। কিন্তু যদি নাম্বার ওটা 7, খুব বেশি বড় হয় তাহলে ওটা নিজে স্টেবল থাকতে পারবে? না খুব বেশি তো বড় করা যাবে না। তো অবভিয়াসলি আমি এমনও বড় করব না যেটা ব্যাকটেরিয়া সেলকে ছাড়িয়ে চলে যাবে, তো এরকম হবে না। মিনিমাম সাইজ তো রাখতেই হবে, বাট ল্যামডার থেকে আমরা বড় সাইজ বানাতেই পারি। যেমন ওরা ন্যাচারাল ল্যামডাতে 3 KB রাখতে পারবো, এখানে আরামসে আমরা 15-20 KB উইদাউট কোনো ম্যানিপুলেশন ছাড়া। ওখানে তো ম্যানিপুলেট করতে হয়েছিল, ইনসারশন করো কি তুমি রিপ্লেসমেন্ট করো, যেটাই করো ম্যানিপুলেট করতে হয়েছে। এখানে উইদাউট ম্যানিপুলেশন আমরা 30 KB অব্দি জিনকে আরামসে ইনসার্ট করে দিতে পারবো। আচ্ছা, বুঝলাম। Number 7 advantage, easy to determine the insertion, easy to determine the orientation of the insert, orientation of the insert। তার মানে যেটা হচ্ছে তুমি যেটা জিন অফ ইন্টারেস্ট কে ইনসার্ট করতে চাইছো এর ওরিয়েন্টেশনটা কি আছে। যদি ওরিয়েন্টেশনটা অপোজিটে থাকে তাহলে তো এটা কমপ্লিমেন্টারি হয়ে যাবে, কমপ্লিমেন্টারি হয়ে গিয়ে ডাবল স্ট্র্যান্ড তৈরি করে যাবে। আর যদি তোমার ওরিয়েন্টেশনটা তোমার সেম ডাইরেকশনে থাকে তাহলে এটা কমপ্লিমেন্টারি হবে না, সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মেই থাকবে। তো ইনসার্ট যেটা করছো তার ওরিয়েন্টেশনটা ঠিকঠাক আছে কিনা ডিটারমাইন করতে পারবে বাই M13, বিকজ M13 কি করবে, M13 তোমাকে সিঙ্গেল স্ট্র্যান্ডে প্রিপেয়ার করে দেবে। তো ধরে নাও সিঙ্গেল স্ট্র্যান্ডের দুটো পার্ট তৈরি করেছে, যদিও সার্কুলার না লিনিয়ার, বাট আমি দেখাচ্ছি আর কি। সিঙ্গেল স্ট্র্যান্ডের দুটো ফ্র্যাগমেন্ট তুমি প্রোডাকশন নিচ্ছ। এই সিঙ্গেল স্ট্র্যান্ডের দুটো স্ট্র্যান্ড যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে এরা জয়েন করবে, যদি কমপ্লিমেন্টারি না হয় তাহলে এরা সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মেই থাকবে। সো ওরিয়েন্টেশন কি আছে ইনসার্টের সেটা আমরা চেক করতে পারবো বাই মিনস অফ M13 এর জিন অফ ইন্টারেস্ট কে ইনসার্ট করছি। কেসটা কি বোঝা গেল? কি বলতে চাইছি, দু জায়গায় জিন অফ ইন্টারেস্ট ইনসার্ট করে দাও M13 এ, দু সাইড থেকে জিন অফ ইন্টারেস্ট তৈরি হবে, জিন অফ ইন্টারেস্ট থেকে RNA তৈরি হবে। যদি RNA গুলো কমপ্লিমেন্টারি হয় তাহলে তো ডাবল স্ট্র্যান্ড তৈরি হবে। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে দু জায়গার দুটো ওরিয়েন্টেশন। মানে যখন তোমার জিন অফ ইন্টারেস্ট ঢুকছে এক জায়গা হচ্ছে এটা আর এক জায়গা হচ্ছে এইরকম, ওরিয়েন্টেশন হচ্ছে অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, অপোজিট ডাইরেকশন মিনস এরা কমপ্লিমেন্টারি হবে। আর যদি ডাইরেকশন এইরকম থাকে তার মানে বুঝবে যে এখানে ডাবল স্ট্র্যান্ড তৈরি হবে না, সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হবে। তার মানে ওরিয়েন্টেশনটা দুটোই সেম জায়গায় ঢুকেছে, সেম পজিশনে হয়েছে, এই যে সেম পজিশনে হয়েছে।
These are advantage. বলো ব্যাকটেরিওফেজ বেস ভেক্টর ডান্স। ঠিক আছে স্যার। ওকে, তো ভেক্টর ডান করলাম তোমার এটা। ব্যাকটেরিয়াফেজ আর একটা ক্লাস লাগবে আই থিংক, সেখানে হচ্ছে আমরা ভেক্টরটা কমপ্লিট করব। বাকি থাকছে হচ্ছে আদার টাইপ অফ ভেক্টর। কিছু আছে তোমার আরো অ্যাডভান্স টাইপ, ব্যাক আছে, ইয়াক আছে, দেন তোমার কসমিট ফেজমিট আছে। তো এই পার্টটা কমপ্লিট হবে তোমার নেক্সট ক্লাস। ঠিক আছে, এন্ড করলাম।